নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। আজ দক্ষিণ 24 পরগনা জেলায় আমাকে অবৈধ বাংলাদেশি মুসলমানরা বারংবার আক্রমণ করে। অন্তত 7টি স্থানে আমাকে হামলার সম্মুখীন হতে হয়। বারবার আমার গাড়ি থামানোর চেষ্টা করা হয় এবং লালপুর মাদ্রাসার সামনে সংগঠিত আক্রমণের ঘটনা ঘটে। এই পরিকল্পিত হামলার নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজী। সেখানকার এসপি কোটেশ্বর রাও এর সহযোগিতায়। কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয়, আমি সির্ফ একজন হিন্দু হিসেবে কালী পুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাচ্ছিলাম। এই অঞ্চলটি বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় তৃণমূলের মদতে এইসব অনুপ্রবেশকারীরা অবৈধভাবে এখানে বাস করছে। এরা আসলে অবৈধ অনুপ্রবেশকারী এবং নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে এরা আতঙ্কিত। তাই এরা আতঙ্কগ্রস্ত হয়ে এভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। পরিস্থিতি এখন এমন যে পশ্চিমবঙ্গের একজন হিন্দু এইসব অনুপ্রবেশকারী মৌলবাদীদের দৌরাত্ম্য উপেক্ষা করে নিজের ধর্মীয় অনুষ্ঠানে স্বাধীনভাবে অংশ নিতেও পারবে না। আমাকে এভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে না। জগদ্ধাত্রী পুজোর সময় আমি আবার এই এলাকায় আসব, এমনটাই বিস্ফোরক অভিযোগ করে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারবার বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় দেশ তথা রাজ্যের বিরোধী শিবিরে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন মহল থেকে পুরো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সবটাই কি পরিকল্পনা করে করা হয়েছে, না ঘটনার পেছনে অন্য কোনো অদৃশ্য শক্তির উৎস রয়েছে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই ভয় পাচ্ছেন, তাই বিরোধী দলের নেতাকর্মীদের আটকে এসআইআর প্রক্রিয়া আটকাতে চাইছেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। শেষ পর্যন্ত কি এসআইআর হলেই ভোট ব্যাংকে কি সত্যিই প্রভাব পড়তে পারে, না সবটাই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ও সাধারণ জনগণ? নৈহাটি রেল ময়দানে পুড়ে ছাই একের পর এক স্টল। হঠাৎ করে আগুন লাগার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্টলের কর্মীরা তড়িঘড়ি দমকলে খবর দেয়, কিন্তু আগুন খুব দ্রুত অনেকটাই ছড়িয়ে পড়ে। দমকল সময় মতো এলাকায় না পৌঁছানোর কারণে সমস্ত স্টলগুলি পুড়ে ছারখার হয়ে যায়। প্রচুর জিনিস নষ্ট ও ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই জানিয়েছে স্টলের মালিকেরা। বেশ কিছু স্টলের কর্মী নিজেরা নিজেদের জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বেশ কিছু স্টল পুড়ে যাওয়ার পরে সর্বশেষে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে দোকানগুলো পুড়ে শেষ হয়ে যায়। তাই স্টলের ভেতর থেকে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকলের কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে সমস্ত স্টল পুড়ে ছারখার হয়ে গেছে। বাংলার মুখ নিউজ, নৈহাটি। এই মুহূর্তে দমকল কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দমকল আসছে, দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দমকল আসছে, একটু সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। দমকল ঢুকছে, ইতিমধ্যে দুটো সিলিন্ডার বাস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। একটু সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ভিডিও করছো, দেখতে পাচ্ছেন যে দমকলের বাইরে এসছে, আগুনে পুড়ে গেছে। এই মধ্যে দুটো সিলিন্ডার বাস্ট হয়েছে, দেখতে পাচ্ছি তো সরাসরি লাইভে। দাদা কোন সিলিন্ডার বাস্ট হচ্ছে, কটা
তিনটে বাস্ট হয়েছে। কত দুটো আওয়াজ পেয়েছি। হ্যাঁ দেখতে হচ্ছে দমকল আগুন নেবার কাজ চলছে। দেখতে চাই দমকলের একটি ইঞ্জিন এসছে, দমকলের একটি ইঞ্জিন এসছে, সেই ইঞ্জিন কিন্তু হাত লাগিয়েছে। সরাসরি লাইভে দেখতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। কুশমন্ডি ব্লকের আমিনপুরের মামাটিয়া কালীর পুজোর বয়স প্রায় 600 বছর। মামাটিয়া কালী এখানে থাকেন মাটিতে, তাই জমিদাররাও শয়ন করতেন মাটিতেই। সেই রীতিনীতি মেনে এখনও হয়ে আসছে মা মাটিয়া কালীর পুজো। মাটিয়া কালীর পুজো শুরু করেছিলেন অধুনা বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত হরিপুর বড়তরফ স্টেটের তৎকালীন জমিদার গৌরী প্রসাদ চৌধুরী। এখন জমিদারি না থাকলেও তার পরিবারসহ আমিনপুর গ্রামের সকলেই এই পুজোয় অংশ নেয়। বটগাছের নিচে বিশাল উঁচু মাটির বেদিতে মাটিয়া কালী পূজিত হন রটন্তী কালী হিসেবে। আমিনপুর গ্রামকে শত্রুর হাত থেকে রক্ষার জন্য রাজস্থান থেকে একসময় ক্ষত্রিয় রাজপুত লাঠিয়ালদের আনিয়েছিলেন তৎকালীন জমিদারেরা। সেই লাঠিয়ালরা বংশ পরম্পরায় এখন মন্দিরে প্রধান সেবায়েত হিসেবে কাজ করেন। কথিত আছে, মাটিয়া কালীর যে স্থানে মায়ের পুজো হয় সেই স্থানে পাকা মন্দির নির্মাণ করা যায় না। লোকমুখে প্রচলিত মাটিয়া কালীর মন্দির নেই বলে জমিদারেরা কেউ পালঙ্কে ঘুমোতে পারতেন না। মাটিয়া কালীর স্বপ্নাদেশেই সকলে ঘুমোতেন মাটিতে বিছানা করে। তপন দেবনাথ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, শুধু আমিনপুর নয়, সমস্ত এলাকায় এই মা মাটিয়া কালী কুলদেবী নামেই পরিচিত। এই এলাকার কোনো অনুষ্ঠান হলে সেই বাড়ির মাটিয়া কালীর পুজো দেন, তারপরেই বাড়ির অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলার মুখ নিউজ, কুশমন্ডি। আমরা সবাই দেখাশোনা করি, আমরা ওনাদেরই লোক, বংশ পরম্পরা। কত বছরের পুরনো পূজা এটা? 600 বছর। কেমন লোকজন আসে এখানে? এখানে অনেক লোক হয়, বাইরে থেকেও লোক আসে অনেক। জমিদার বংশধররাও কি আসে? হ্যাঁ আসে। এখন শরীর অসুস্থ আছে, না এলে ওই দাদা যাবে, ওনারই ফলমূল ওনারই সমস্ত কিছু দিয়ে আসে, আর যায় যে কিছু দেওয়ার ওগুলো নেওয়া হয়। কেমন ভিড় হয় এখানে? ভিড় অনেক, প্রচুর ভিড় হয়, আগের দিন পরের দিন। বলি কেমন হয় এখানে? হ্যাঁ রাত্রিতে তো 45-50টা, আবার সকালে পরের দিন মানুষদের মোটামুটি হ্যাঁ ওরকমই 40টা 45টা। কতটা আনন্দ হয় আপনাদের এখানে? আনন্দ বলতে কি, এই মাটিয়া কালী আর আনন্দটাই আমাদের মনে হয় বেশি হয় দুর্গাপুজোর থেকেও এই এরিয়া। আপনার নাম? কমলাবতী। এলাকার কি পূজা এটা? এইটা হলো আমাদের কুশমন্ডি থানা পড়ে, আমিনপুর মৌজা পড়ে। আমিনপুর মৌজার বড়, সবথেকে বড় পূজা মা মাটিয়া কালী পূজা। কতদিন থেকে হয়ে আসছে এই পূজা? এটা পূর্বপুরুষ থেকে হয়ে আছে, ওনার যতদিন আমলের উনি এখানে ওনার স্টেট ছিল, সব কিছুই ছিল এখানে ওনার, ওই ততদিনেরই পূজা। অতটা আমরা যদিও বলতে পারবো না, মানে হ্যাঁ 600 বছর বোধহয় পার হয়েছে নাকি বলতে পারবো না।
কেমন আনন্দ হয় আপনাদের আনন্দ এখানে? প্রচুর পরিমাণে হয়, যা আনন্দ হয় লোকের লোকারণ হয়ে যায়। বলি কেমন হয় এখানে? বলি রাত্রে মনে করেন যে 45 থেকে 50 খানা বলি হয়, পরের দিন মনে করেন যে 50-60 মতো চলে যায়, মানে 100 পারেই হয়। সেখানে কি মেলাও বসে? আগে মেলা বসতো না, যদি এখনও বসে না, মেলা বসে ওই আপনার কাটাসন মৌজায় মেলা বসে, আমাদের এখানে মেলা বসে না। আপনার নাম? বিশ্বনাথ সিংহ। বাজিবাজারের উদ্বোধন গাজল পুলিশ প্রশাসন ও গাজল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে গাজল গরুহাট এলাকায় বাজিবাজারের উদ্বোধন অনুষ্ঠিত হয় ফিতে কেটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায়, গাজল থানার আইসি আশিস কুণ্ডু ও গাজল ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ। গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও গাজল গরুরহাট এলাকায় বাজিবাজারের উদ্বোধন করা হয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবছর তৃতীয়তম বাজিবাজারের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। সেখানে 21টি দোকান রয়েছে, তারা বাজি বিক্রি করবেন সরকারি নিয়ম মেনে। তিনি বলেন, দীপাবলি উৎসব উপলক্ষে ও ছট পুজো উপলক্ষে বাজিবাজারের শুভ সূচনা করা হয়। সরকারি নিয়ম মেনে সকলে বাজি বিক্রি করবেন। এই বাজি বাজার ছাড়া অন্য কোনো জায়গায় বাজি বিক্রি করা চলবে না। সরকারি লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা বাজি বিক্রি করবেন এই বাজি বাজারে। বলাই পোদ্দার, বাংলার মুখ নিউজ, গাজল। কৃষ্ণদা চকলেট বম বিক্রি করবো। ঠিক আছে। তৃতীয় বর্ষ বাজি মেলা উদ্বোধন। এখানে রয়েছেন আমাদের গাজল থানার আইসি সাহেব এবং আমার ব্যবসায়ী সমিতির বন্ধুগণ এবং যত এখানে বাজির দোকানদার করেছেন সবাইকে আমার শুভ দীপাবলি শুভেচ্ছা। এবার আমাদের এটা তৃতীয় বর্ষ। হ্যাঁ, কি কিনতে কি কিনলে তুমি? কি কিনলে? কোথা থেকে না আসছো তুমি? তুমি কোথা থেকে আসছো? তোমার বাড়ি? তোমার নাম? আজকে গরুহাটিতে ব্যবসা সমিতির পক্ষ থেকে তবে আজকে আমাদের এখানে বাজি বাজার বসেছে, 21টা দোকান হয়েছে। আমাদের এখান থেকেই বাজি পুরো গাজলে আজকে সব জায়গার লোক এখান থেকে বাজি নিবে। এখানে কতগুলো মূলত স্টলের তোমরা লাইসেন্স পেলে? আমরা 21টা দোকানের লাইসেন্স পেয়েছি। 21 দিনের জন্য দোকান বসবে। এখানে গ্রিন ক্যাকার কিউআর কোড দেওয়া আছে, প্রত্যেকটা বাজিতে একটা কিউআর কোড দেওয়া আছে। সেই কিউআর কোডগুলো যেগুলো বাজিতে কিউআর কোড আছে সেই সব মালই বেচতে হবে, যেগুলো পরিবেশ বান্ধব বাজি। ওগুলো আমরা লাইসেন্স নিয়ে যাই, গিয়ে তারপরে লাইসেন্স নিয়ে যেসব মাল আমাদের পাই সেসব আমরা এনে বেচতে পারি। আপনার নাম? আমার নাম উদ্ধব চ্যাটার্জি।